নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত, ইগনু স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। বিপিএসসি 111 ইউনিট 8 আর ইউনিট 11 সম্পর্কে কিছু আলোচনা করব বলে। ইউনিট 8 আর ইউনিট 11 কেন? এর আগের দিন আমি বলেছিলাম যে আমি এর আগের দিন হবস সম্পর্কিত আলোচনা করেছিলাম। ইউনিট 9, ইউনিট 10। সেই সময় নিকোলো মেকিয়াভেলির ইউনিট 7 সেটি পূর্বে আলোচিত হয়েছিল, কিন্তু ইউনিট 8-টির আলোচনা অসম্পূর্ণ থেকে যায় বা অতি 7-এর পরেই আমরা ইউনিট 9-এ চলে গিয়েছিলাম। সে কারণেই আজ মেকিয়াভেলির যে ইউনিট 8 অর্থাৎ রিপাবলিকানিজমের যে চ্যাপ্টারটি সেটি নিয়ে আলোচনা হবে, এবং পাশাপাশি জন লক। আমি আগের দিন বলেছিলাম আপনাদের কাছে নিশ্চয়ই আজকে লকের নামটি বিশেষ পরিচিত, কারণ গত ক্লাসে হবস, লক, রুশো এই তিনজনের নাম করে আমি বলেছিলাম যে এই তিন দার্শনিক রাষ্ট্রনৈতিক দার্শনিক, তারা রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে মানুষের জীবন কিরূপ ছিল, কতখানি বিবর্ণ ছিল নাকি আলোকোজ্জ্বল ছিল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন, এবং তাদের আলোচনা থেকে কিভাবে ধীরে ধীরে রাষ্ট্র প্রতিষ্ঠার সোপান নির্মিত হয়েছে সে বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারি। এইটি ইউনিট 11-এ জন লকের ন্যাচারাল রাইটস সম্পর্কে আলোচনা করা হয়েছে। হবস এবং লক, যেহেতু আমি আগের দিন হবস সম্পর্কে, টমাস হবস সম্পর্কে আমি আলোচনা করেছি, সেই কারণেই আমি ইন্ট্রোডাকশনে লকের সম্পর্কে একটু বলে নিতে চাই। সেটি হলো, হবসও স্টেট অফ নেচারের কথা বলেছেন, জন লকও স্টেট অফ নেচারের কথা বলেছেন, কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গির মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন যে প্রথম দিকে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও শেষে গিয়ে কিন্তু উভয়ের যে দৃষ্টিকোণ তা যেন কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছে। কি পার্থক্য? হবস তিনি স্টেট অফ নেচারের একটা অন্ধকারাচ্ছন্ন চিত্রকে তুলে ধরেছেন, এবং তার মতে কি ছিল, সেখানে কোনো নাগরিক অধিকার ছিল না, সাধারণ আইন ছিল না, প্রাকৃতিক নিয়ম কানুন ছিল না, এবং মানুষের সঙ্গে মানুষের সব সময় একটা যুদ্ধ লেগে থাকতো, আর
জাস্টিস বলে কিছু ছিল না, অর্থাৎ ন্যায় বিচার। কারণ ন্যায় বিচারটা কে দেবে? ন্যায় বিচার যিনি দেবেন সেই ধরনের কোনো সার্বভৌম কর্তৃত্বের অস্তিত্বই সেখানে ছিল না, সাভারিন লিডার। কিন্তু লকের যে দৃষ্টিভঙ্গি, যে চিত্র স্টেট অফ নেচার সম্পর্কে, সেখানে আমরা কি দেখছি যে সেই স্টেট অফ নেচার কিন্তু হবসের মতো অত খারাপ ছিল না। Not that kind of shabby and dark, অতখানি অন্ধকারাচ্ছন্ন ছিল না। এবং মানুষের সঙ্গে মানুষের নিশ্চয়ই একটা সব সময় দ্বন্দ্ব থাকতো, যেটা সব ক্ষেত্রেই থাকে, কিন্তু একটা ন্যাচারাল লয়ের অস্তিত্ব ছিল। অর্থাৎ সাধারণ আইন বলুন, প্রাকৃতিক আইন বলুন, তার একটা অস্তিত্ব ছিল সেখানে, যেটা হবসের স্টেট অফ নেচারে ছিল না। এবং মানুষকে সেই সাধারণ আইন মেনে চলতে হতো। এই সাধারণ আইন লকের মতে কে তৈরি করেছেন? না, ঈশ্বর। স্বয়ং ঈশ্বর এই সাধারণ আইনটি তৈরি করেছেন। লকের যারা সমালোচক, তাদের মতে এই ঈশ্বরের কথা বলে লক যে গভীরভাবে ঈশ্বর বিশ্বাসী ছিলেন এমন কথাটি বলা যায় না। তিনি এখানে ঈশ্বরকে একটা প্রতীকী রূপে উপস্থাপিত করেছেন। অর্থাৎ আমরা কি জানি? ঈশ্বর নামক যে ব্যক্তি, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু এই একবিংশ শতকে দাঁড়িয়েও লক ছিলেন সপ্তদশ শতকের ব্যক্তিত্ব, আর মেকিয়াভেলি ছিলেন পঞ্চদশ ষোড়শ শতকের ব্যক্তিত্ব। মেকিয়াভেলি ছিলেন রেনেসাঁর সন্তান, এবং সেই কারণেই রেনেসাঁর অনেক গুণাবলী তাকে প্রভাবিত করেছিল। কিন্তু এই একবিংশ শতকে দাঁড়িয়েও কিন্তু আমাদের মনে একটা ঈশ্বরের ভীতি, ঈশ্বরের বিশ্বাস রয়েছে, এবং আমরা মনে করি কোথায় যেন সেই গড অলমাইটি, তিনি অন্তরিক্ষে থেকে মানুষের ন্যায় অন্যায়ের বিচার করছেন। কাজেই আমরা যখন দেখি যে এই বর্তমান পৃথিবীটি নিদারুণ অনাচারে ভরে গেছে, তখন আমরা কি ভেবে আশ্বস্ত হই যে এখানকার, কারণ আইনের ওই যে বলা হয় না অন্ধা কানুন, কানুনের চোখে পট্টি বাঁধা, দেখবেন যেখানে কোর্টে যে দাঁড়িপাল্লাটি রয়েছে, যার মেজারমেন্ট হয় ন্যায় অন্যায়, তার চোখে একটা কালো পট্টি পরা আছে। এটা কিসের প্রতীক? এইটা প্রতীকই হচ্ছে যে তিনি কোনো উচ্চ নীচ
মিনস বিচার করবেন না, তার কাছে সবই নিউট্রাল, সবাই তিনি নিউট্রালি বিচার করবেন। কিন্তু অন্যদিকে এটা যদি আমরা অন্যভাবে দেখি, তাহলে আমরা কি দেখব? এই চোখে পট্টি বাঁধার কারণেই বহু অপরাধী তারা মুক্তি পেয়ে যাচ্ছে, আর বহু সাধারণ নির্দোষ তারা বছরের পর বছর কারাগারে তারা নিরপরাধ হয়েও তারা সাজা ভোগ করছে। কেন? তার কারণ করতে পারে ওই এভিডেন্স দিয়ে, তবে নিরপরাধের সাজা হয় আর পাপীর মুক্তি হয়। আমরা তখন মনকে আশ্বস্ত করার জন্য কি বলি? যে এখানকার আদালতে বিচার না হলেও ওই যে একটি আদালতে যেখানে ঈশ্বর বসে আছেন, তিনি কিন্তু সবকিছু দেখছেন, তার কাছ থেকে কিন্তু কোনো ছাড়া নেই। এবং ভগবানের লাঠিতে কোনো শব্দ হয় না। এটা একটা খুব জনপ্রিয় কথা। ঈশ্বর যখন লাঠির আঘাত দেন, অর্থাৎ মানুষকে তিনি যখন পীড়ন করেন, মানুষ তখন ভাবে, হায় আমরা কেন এত কষ্ট পাচ্ছি, কি অপরাধ করেছি? কিন্তু সে ভুলে যায় হয়তো, যদি আমরা হিন্দুরা এই পুনর্জন্মবাদে বিশ্বাস করি, তবে আমরা কি বলবো? আমরা নিয়তিতে বিশ্বাসী, যে হয়তো গত জন্মের কোনো পাপের ফলে আমাদের এই ভোগান্তি হচ্ছে, কিংবা অনেকে এই জন্মেই তার সাজা পেয়ে যায়। এগুলো সবই দর্শনের কথা, অর্থাৎ all these are abstract. আমরা যেটা নিয়ে আলোচনা করতে বসছি সেটিও তো একটি অ্যাবস্ট্রাক্ট বিষয়, তত্ত্ব কথা। কাজেই সমালোচকরা বলছেন, এটি ঈশ্বর নামক ব্যক্তি যাকে আমরা চোখে দেখতে পাই না, তিনি কেমন দেখতে? তিনি নিরাকার, নাকি আমরা নিজেদের মনের মাধুরী মিশিয়ে তার রূপটা তৈরি করেছি? এই যে দুর্গা পূজার অলরেডি আজকে শুরু হয়ে গেছে, কাল থেকে তৃতীয়া, আজকে চতুর্থী। মা দুর্গার যে রূপটি আমরা দেখি, এই দশভুজাই কি তার প্রকৃত রূপ, নাকি দেবী নিরাকার, নাকি তিনি প্রাকৃতিক শক্তি? আমরা কেউ জানি না, কিন্তু ভয় ভীতিতে আমরা তার কাছে সমর্পণ করি নিজেকে। এ কথাই লকের সম্পর্কে তার সমালোচকরা বলেছেন, যে লক মানুষের মনে একটা ভীতি তৈরির জন্যে সেই ঈশ্বরকে ক্রিয়েটর অফ ন্যাচারাল ল বলেছেন। এবং লক কি বলছেন? যে এই স্টেট অফ নেচার কে তিনি দুটো ভাগে ভাগ করেছেন, একটা ন্যাচারাল স্টেট অফ নেচার আর একটা স্টেট অফ ওয়ার। ন্যাচারালটা কি? যেখানে মানুষ এই প্রাকৃতিক আইনকে বা সাধারণ আইনকে ওবে করে, অ্যালিজেন্স দেয়,
তার প্রতি সমর্পণ করে নিজেকে এবং শান্তিপূর্ণভাবে তারা জীবন যাপন করে। কিন্তু যখন মানুষ এটা মানে না, তখন যে পরিস্থিতি, যে অশান্তি তৈরি হয়, তাতে সেই যে পরিবেশটা তৈরি হচ্ছে তাকে তিনি স্টেট অফ ওয়ার বলেছেন। এবং এখানেই লক বলছেন যে এদের মানানোর জন্য একজন সাভারিনের দরকার, একজন সর্বময় কর্তৃত্বের দরকার। কিন্তু এই সর্বময় কর্তৃত্বের পেছনে কোনো ডিভাইন রাইট থাকবে না। তিনি ওই হবসের মতোই বলছেন যে একটা লেজিটিমেসি থাকবে এবং একটা পার্লামেন্টারিয়ান সিস্টেম থাকবে। অর্থাৎ যে রয়্যাল অথরিটি আসবেন তিনি হবেন জনপ্রিয় শাসক বেসড অন লেজিটিমেসি। কিন্তু তিনি আবার তার সার্বভৌম যে কর্তৃত্বকে, তাকে তিনি যথেষ্ট পাওয়ার দিয়েছেন। এবং তিনি কি বলছেন যে তিনি তার প্রিন্সকে বলছেন, সরি, লক তিনি কি বলছেন যে তোমরা যথেষ্ট ক্ষমতাকে ভোগ করতে পারো। অর্থাৎ তার কিংকে বলছেন, ইট ইজ নট দ্য প্রিন্স অফ মেকিয়াভেলি। তিনি তার সেই শাসককে বলছেন তোমরা ক্ষমতা ভোগ করতে পারো, কিন্তু তার মধ্যে অবশ্যই একটা বাইন্ডিংস থাকবে, রেস্ট্রিকশন থাকবে। তো এই লকের যে ন্যাচারাল রাইটস, লকের মতে এই যে সুন্দর স্টেট অফ নেচার থেকে যখন স্টেট অফ ওয়ারে গিয়ে পৌঁছচ্ছে, সেটাই সম্ভবত রাষ্ট্র তৈরির একটা প্রেক্ষাপট তৈরি করছে। অর্থাৎ একটা রাষ্ট্রের প্রয়োজন যেখানে একজন সর্বময় কর্তৃত্ব থাকবে এবং সাধারণ মানুষকে তিনি তার নিয়মের, আইনের বন্ধনে আবদ্ধ রাখতে পারবেন এবং তিনি তার প্রজাদেরকে বাইরের আক্রমণ এবং ভেতরের যে অশান্তি সেখান থেকে রক্ষা করতে পারবেন। তাহলে হবসের সঙ্গে লকের কি পার্থক্য? না, পার্থক্য হচ্ছে তার যে স্টেট অফ নেচার সেটা অনেক বেশি ন্যাচারাল, যদিও অনেক বেশি ন্যাচারাল রাইটস আছে সেখানে, অতখানি অন্ধকারাচ্ছন্ন নয়। যদিও সমালোচকরা বলছেন এটি অনৈতিহাসিক, কারণ এই ধরনের কোনো পরিস্থিতির কথা ইতিহাসে জানা যায় না। এবার আমি আমার যে আগের আলোচনা মেকিয়াভেলিতে ফিরি। মেকিয়াভেলিকে আমরা কি বলছি? নিকোলো মেকিয়াভেলি। আচ্ছা, একটা জিনিস, মেকিয়াভেলি এবং লক
প্রত্যেক, দুজনে কেন, যে আগে যে সকল আমরা দার্শনিকের আলোচনা করেছি, প্রত্যেকেই কিন্তু তারা তাদের সময়ের থেকে শিক্ষা নিয়েছেন। ন্যাচারালি মানুষ যে পরিবেশে বাস করে, সে যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে জন্মগ্রহণ করে, সেই প্রেক্ষাপটটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। লকের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে তিনি ইংল্যান্ডের যে রাষ্ট্রনীতি, তার সঙ্গে তার প্রত্যক্ষ পরিচয় হয়েছিল এবং তিনি ছাত্র হিসাবে অত্যন্ত উচ্চ মানের ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তার পাণ্ডিত্য ছিল, তার মধ্যে মেডিসিনও কিন্তু ছিল। আর মেকিয়াভেলির ক্ষেত্রে আমরা কি দেখছি, তার যে জন্মস্থান ফ্লোরেন্স, সেই ফ্লোরেন্সের যে হতাশা ব্যঞ্জক পরিস্থিতি, সেটি মেকিয়াভেলিকে ব্যথিত করেছিল। কারণ ইটালির অন্যান্য যে নগর রাষ্ট্র, সেগুলি অনেক উন্নত হয়েছিল, ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার যে জন্মস্থান ফ্লোরেন্স, তার মধ্যে একটা অনৈক্য তাকে ব্যথিত করেছিল এবং তিনি সেই কারণেই তার প্রিন্সকে এত সর্বশক্তিমান হতে বলেছেন, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী স্বৈরাচারী ক্ষমতার তুল্য। এই প্রিন্সের এই রচনার জন্য মেকিয়াভেলি কিন্তু বিভিন্নভাবে সমালোচিত হয়েছিলেন, কারণ আধুনিক সমালোচক বা রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন ইনডাইরেক্টলি মেকিয়াভেলি তিনি স্বৈরাচারী বা অটোক্র্যাটিক যে পাওয়ার, তাকে তিনি উৎসাহিত করেছেন। কিন্তু আলোচ্য ইউনিট 8-এ আমরা কি দেখছি, যে মেকিয়াভেলি একজন সাভারিনের কথা বলছেন, যার অনেক ক্ষমতা, ফুল ফ্লেজেড ক্ষমতা, হ্যাভিং ফুল ফ্লেজেড পাওয়ার, সেই মেকিয়াভেলি আবার রিপাবলিকানিজম বা সাধারণতন্ত্রের কথাও বলছেন। সাধারণতন্ত্র, রিপাবলিকানিজম কি? অর্থাৎ সাধারণ মানুষের অধিকার, এবং সেই রিপাবলিকানিজম কথাটি যখনই আমরা উচ্চারণ করছি, তখনই আমরা কি, আমাদের মনের মধ্যে কি তৈরি হচ্ছে না, একটা সাংবিধানিক একটা কনসেপ্ট। এই যে রিপাবলিকান স্টেট, ইন্ডিয়া ডেমোক্রেটিক, সোশ্যালিস্টিক, রিপাবলিকান মানে, অর্থাৎ এই যে রাষ্ট্রে যা উৎপাদিত হবে, যা সম্পদ তৈরি হবে, সেগুলি সর্বসাধারণের কাছে সমানভাবে সেটা পৌঁছে যাবে।
কেবল কিছু মানুষের কাছে কুক্ষিগত থাকবে না, অর্থাৎ এটা কিন্তু কনসেপ্টটা কিন্তু অত্যন্ত নোবেল, হাই প্রোফাইল কনসেপ্ট। কিন্তু আপনারা যদি বাস্তব পৃথিবীর দিকে তাকান, সে এখন কিংবা অতীতে, তাহলে আপনারা কি এই আদর্শ রিপাবলিকানিজমের কোনো অস্তিত্ব দেখতে পান? আমরা যদি আমাদের রাষ্ট্রের কথা বলি, তবে আমরা কি দেখব? যে কিছু মানুষের হাতে সম্পদ কুক্ষিগত হয়েছে বাই দ্য ডিন্ট অফ পাওয়ার, অথরিটি অ্যান্ড পোস্ট, অর্থাৎ পদাধিকার বলে, বাহু বলে এবং বাই ডিন্ট অফ মেরিট। স্বাভাবিক, একজন ইঞ্জিনিয়ার, আইএস আইপিএস অফিসার, একজন বিরাট বড় ব্যবসাদার, যারা তাদের বুদ্ধিমত্তা, যারা তাদের কর্মক্ষমতা দ্বারা লেবার দিয়ে তাদের বিজনেস তৈরি করেছেন বা তাদের বুদ্ধি দিয়ে তাদের প্রফেশন তারা জীবনে উন্নতি করেছেন, তাদের কাছে তো তাদের কাছে তো অর্থ, তারা তো অর্থশালী হবেই। আর যারা মূর্খ, যারা অলস, যাদের সেই বুদ্ধি নেই, সেই বুদ্ধিমত্তা নেই, অত হাই প্রোফাইল পড়াশোনা করার মতন অর্থ তাদের পিতামাতা ব্যয় করতে পারেনি, বা তাদের বুদ্ধিও মিডিওকার, তারা কি করে আশা করেন যে তারা তাদের সমতুল্য হবেন এবং সমস্ত সম্পদ সবার মাঝে সমানভাবে সেটা বিলিয়ে দেওয়া হবে, সমানভাবে সেটা ডিস্ট্রিবিউট হবে? এটা কখনোই হতে পারে না। সেই মার্কসিজমের ক্লাসলেস সোসাইটি, এটা একটা অলীক কল্পনা। কারণ আপনি নিজেই বলুন, এটা কি সম্ভব? সম্ভব কি বাস্তবে? এবং তার ফলেই কিন্তু কি কত বড় আইপিএস আদালত সেটা দেখবে না। আদালত কিন্তু নিউট্রাল, সে এভিডেন্স খুঁজবে, এভিডেন্স চাইবে, এবং সেখানে যদি কোনো ধনীর বিরুদ্ধেও পুলিশ এভিডেন্স যদি জোগাড় করতে পারে, যদি হাসাপ না করে, তবে কিন্তু সেই যে শক্তিমান ব্যক্তিও কিন্তু সাজা পাবে। এবং এখানেই হচ্ছে এই গণতন্ত্র রিপাবলিকানিজমের সার্থকতা। তো মেকিয়াভেলি এই রিপাবলিকানিজমের কথাই বলেছিলেন। এবারে আমরা আমাদের এই রিপাবলিকানিজমের যে অর্থ, লোকের ন্যাচারাল রাইটসের অর্থ, সেটা একটু পরিষ্কার করে নিয়ে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। এবং একটা কথা বলি, মেকিয়াভেলি এবং নিকোলো মেকিয়াভেলি এবং জন লক, তারা দুজনেই অমর কীর্তি রেখে গেছেন দর্শনের জগতে। এবং তারা যে গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থ আজও আমাদের সম্পদ। কাজেই সেই গ্রন্থের নামগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। আপনাদের বইয়ের মধ্যে
এই সম্পর্কে দেওয়া রয়েছে। মেকিয়াভেলি সম্পর্কে আমরা কি বলবো, যে নিকোলো মেকিয়াভেলি তিনি ইটালির ফ্লোরেন্স শহরে 1469 খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং তাকে রেনেসাঁর সন্তান বলে অভিহিত করা হয়। এবং আগেই আমি বলেছিলাম আগের যে ইউনিট 7-এ তার পিতা আইনজীবী ছিল, কাজে তার মধ্যে ছোট থেকেই একটা রিজনিং হিউম্যানিটেরিয়ান অ্যাটিটিউড গ্রো করে এবং রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রনীতির প্রতি তার আগ্রহ ছোট থেকে ছিল এবং সেই আগ্রহের দ্বারা যে তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি তার প্রিন্স গ্রন্থে। আর যে সময় মেকিয়াভেলির অভ্যুদয় হয়েছিল বলেছি যে ফ্লোরেন্স নগরীর পরিস্থিতি একেবারেই গৌরবজনক ছিল না, তার জন্মস্থানের অবস্থা তাকে ব্যথিত করে। তার দ্য প্রিন্স ডিসকোর্সেস অন দ্য 10 বুকস অফ টিটাস লেভি, বুকস অন ডিসকোর্সেস প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। আগের আলোচনায় আমি বলেছিলাম মেকিয়াভেলি তিনি কিন্তু রোমের যে আইন কানুনের প্রতি তার একটা বিরাট আবেগ ছিল এবং সেই আবেগের দ্বারা ত্বরান্বিত হয়ে তিনি চাইতেন তার যে জন্মস্থান সেটি রোমের মতন এরকম গৌরবজনক হোক। আর সমকালীন হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে যে সামাজিক দ্বন্দ্ব ছিল তা মেকিয়াভেলিকে ভীত করে, তাই জন্য সেই কারণে তিনি তার প্রিন্সকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে বলেছেন। কিন্তু তিনি হবেন এনলাইটেন্ড ডেসপট। আবার তিনি ক্ষমতাকে করায়ত্ত করার জন্য নানা রকম ইমোরাল পাথও তিনি নিতে পারেন। এনলাইটেন কেন, জ্ঞানোদ্দীপ্ত, অর্থাৎ তাকে অনেক কিছু জানতে হবে, কিন্তু প্রয়োজনে ক্ষমতা করায়ত্ত করতে নৃশংসতার পথও তিনি অবলম্বন করতে পারবেন। রোমের প্রাচীন গৌরব তাকে প্রভাবিত করেছিল। ফরাসি সরকারের কার্যক্রম অর্থাৎ ফ্রেঞ্চ এম্পায়ার যে দ্বাদশ লুইয়ের কাজকর্ম তিনি সচক্ষে দেখেছিলেন এবং সেখান থেকে ফ্রান্সের থেকে তার একটা লিবার্টি সম্পর্কে, সেখানকার ন্যাশনালিজম সম্পর্কে একটা আবেগ তার মধ্যে ছিল এবং তিনি বলেছেন যে লিবার্টি, ন্যাশনালিজম এগুলো একটা রাষ্ট্রের পক্ষে একটা জাতীয় মহৎ গুণ এবং সেটি কিসে সম্ভব, এই রিপাবলিকান যে সরকারি কাঠামো তার মধ্যেই সেটি সম্ভব। এবং তিনি মনে করতেন রিপাবলিকান সরকারের ক্ষমতা অনায়াসেই সাধারণ মানুষ ও অভিজাতদের মধ্যে ভাগ করে দেওয়া যায়, সেটা কিন্তু সত্যই। কিন্তু আমি যে আবার উল্টো দিকটাও বললাম যে কিভাবে একটা বিভাজন তৈরি হয়। আবার তিনি মার্সেনারি ফোর্স পছন্দ করতেন না, তিনি জাতীয় সেনাবাহিনীর পক্ষপাতী ছিলেন এবং তিনি বলতেন দেশের মানুষ দেশের কাজে নিজেকে নিয়োজিত করবে এবং 17 থেকে 40 বছর বয়সী জনগণ তারা সেনাবাহিনীতে যোগদান করবেন। তিনি যে রিপাবলিক কথাটি বলেছেন সেটি এসেছে রেস পাবলিকা শব্দ থেকে, অর্থাৎ একটা কমন অথরিটি, সাধারণ মানুষের কথা বলেছেন। এর সঙ্গে একটা মূল্যবোধ জড়িয়ে আছে যাকে তিনি সিভিল ভার্চু, সাধারণ মানুষের যে মূল্যবোধ তাকে সিভিল ভার্চু বলছেন। এবং এই যে সিভিল ভার্চু, এই যে রিপাবলিকানিজম, এই যে সরকারি কাঠামো, তার মধ্যে দিয়ে দুর্নীতি বহিরাক্রমণ থেকে দেশকে রক্ষা করা যায়। আর সেই সময় আমরা যেহেতু রেনেসাঁর কথা বলেছি,
আমরা দেখেছি আস্তে আস্তে কি করে চার্চের ক্ষমতা কমে গেল এবং নগর রাষ্ট্রগুলোতে ইতালির পোপের ক্ষমতা কমে যাওয়ায় মানুষের মধ্যে একটা ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, অর্থাৎ আমিও জানি আমারও মত প্রকাশের অধিকার রয়েছে, এবং মানুষ তখন সরকারি দুর্নীতি নিয়ে, মূল্যবোধের অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো। আর সেই সময় ইতালির কোনো কোনো নগর রাষ্ট্রে পোডেস্টাস নামক একটি অথরিটির উপরে ক্ষমতা ন্যস্ত ছিল। 1 বছরের জন্য এটি পরিচালনার ক্ষমতা তাদের হাতে ছিল, এবং তারা কি করত, সিগনারি নামক একটা এক্সিকিউটিভ বোর্ড দ্বারা ক্ষমতা পরিচালনা করত, এবং এটি যথেষ্ট ক্ষমতা সম্পন্ন ছিল। আস্তে আস্তে অন্যান্য নগর রাষ্ট্রেও এটি ছড়িয়ে পড়ে এবং ফ্লোরেন্সকেও তা প্রভাবিত করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চদশ শতক পর্যন্ত এই রিপাবলিকানিজম ছিল, কিন্তু তারপরে পঞ্চদশ শতকের মধ্যভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত যে ব্যবসায়ী মেদিচি পরিবার যখন ক্ষমতা এলো, তখন রিপাবলিকের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে গেল। কিন্তু 1494-তে যখন বিখ্যাত ডিসেম্বর ল যখন তৈরি হলো, তার দ্বারা রিপাবলিক পুনঃপ্রতিষ্ঠিত হলো, এবং এর ফলে একটা গ্রেট কাউন্সিল বা কনসিলিও গ্র্যান্ডি তৈরি হলো, এবং ডোমিনিকান সাধু গিরলামো মারিয়া ফ্র্যাঙ্কিওস মেচিও সাভারনোলা তার নেতৃত্বে ফ্লোরেন্সে সক্রিয় রিপাবলিক গঠিত হলো। কিন্তু 1513-তে আবার যখন মেদিচি পরিবার ফিরে এলো, তখন আবার রিপাবলিকের পতন হলো। মেকিয়াভেলি তার ডিসকোর্সেস অন লেভিতে রিপাবলিকের সমর্থন করেছেন, এবং সেই অর্থে আমরা দেখছি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জগতে মেকিয়াভেলির এই সিভিল ভার্চু কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানুষের যে ক্ষমতা। তবে তিনি রাজনৈতিক ভার্চুয়ের কথাও বলেছেন, সেটা কি? সে তার মধ্যে, অর্থাৎ একদিকে সিভিল ভার্চুয়ে যে মানুষের মূল্যবোধ উদ্দীপনা, পাশাপাশি রাজনৈতিক ভার্চুর মধ্যে দিয়ে নৃশংসতাকেও সমান গুরুত্ব দিয়েছেন, এবং সেই জন্য তিনি বলেছেন ক্লাসিক্যাল ভার্চুকে ধরে রাখলে শাসক কিন্তু দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না, তাকে এই রাজনৈতিক ভার্চুটাকেও তাকে ডিপ্লয় করতে হবে, ইমপ্লিমেন্টেড করতে হবে। তিনি তার ডিসকোর্সেসে রিপাবলিকের পক্ষে বক্তব্য রেখেছেন, এবং কি বলেছেন যে এলিটরা, সমাজের উচ্চবিত্তরা সবসময় অন্যের উপর প্রভুত্ব করতে চায়, আবার সাধারণ মানুষ সবসময় শান্তিপূর্ণ রক্ষণশীল জীবন কাটাতে চায়। আর মেকিয়াভেলি তার ডিসকোর্সেসে লিবার্টির উপর জোর দিয়েছেন এবং দেখিয়েছেন কিভাবে রোমের প্রজারা রিপাবলিকার লিবার্টির জোরে শাসকের পতন ঘটিয়েছে, এবং রোম মানুষকে যেমন স্বাধীনতাও দিয়েছিল, তাকে শাসনও করেছিল, সাম্রাজ্য বিস্তার করেছিল, এবং এই লিবার্টির শক্তির সাহায্যে স্বাধীনতা, স্বায়ত্তশাসন ত্বরান্বিত হয়েছিল, এবং এই শক্তিশালী সার্বভৌম শাসকের অধীনে সাধারণ মানুষ নিজেদেরকে স্বাধীন ও শক্তিশালী বলে মনে করতে পারেন বলে মেকিয়াভেলি বলেছেন। সেক্ষেত্রে কি করতে হবে? মানুষকে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে একটা স্থায়ী লিবার্টি যাতে তারা পেতে পারে, সেই ব্যবস্থা তাদের করতে হবে। তিনি লিবার্টি ও রিপাবলিকানিজমের পথে কিন্তু নানা অন্তরায়ের কথা বলেছেন, তার মধ্যে করাপশন এবং মিক্সড কনস্টিটিউশন এবং মানুষের হিংসা এবং আইন ও আইন প্রণেতা, অর্থাৎ আইন তো একটা আইন, কিন্তু সেই আইনকে কিভাবে তুমি প্রণয়ন করছো, আইন প্রণেতার সদিচ্ছা আছে কিনা সেটাও তো দেখতে হবে। যেমন সম্রাট যদি ভালো হয়, তবে সে তার আগের পূর্বসূরির উদারতান্ত্রিক ভাবধারা
অনুসরণ করবে, কিন্তু তা যদি না হয় তবে তো ডিক্টেটোরিয়াল ফর্ম অফ যে অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হবে। আর করাপশন সবসময় থাকবে, সার্বভৌম শক্তির সেটাকে দমন করার দায়িত্ব। আর করাপশন যদি বেশি হয়ে যায় তবে সেই স্টেট অফ ওয়ারের পর্যায়ে রাষ্ট্র চলে যাবে। আর মিশ্র সংবিধান যদি রিপাবলিকানিজমের সঙ্গে সঙ্গে অটোক্রেসি প্রতিষ্ঠা হলো, তবে কিন্তু রিপাবলিকানিজমটা সঠিকভাবে কাজ করতে পারবে না। অর্থাৎ যদিও ম্যাকিয়াভেলি সার্বভৌম কর্তৃত্বের কথা বলেছেন, কিন্তু তিনি কিন্তু তাকে মানুষের স্বার্থে কাজ করতে বলেছেন, মানুষকে প্রোটেকশন দেওয়ার কথা তিনি বলেছেন। তার জন্য যদি শত্রুকে দমন, এছাড়াও লক কিন্তু বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতি টলারেশনের কথা বলেছেন এবং আইনসঙ্গত সরকার প্রতিষ্ঠার কথাও কিন্তু লক বলেছেন। এগুলো তার ইম্পর্টেন্ট যে নীতিগুলি ছিল। তবে তিনি ডিভাইন অরিজিন তত্ত্বে বিশ্বাসী ছিলেন না এবং তিনি চেয়েছিলেন কি সাধারণ মানুষ প্রাকৃতিক আইন অনুসারে নিজেদের পরিচালিত করুক। হবসের স্টেট অফ নেচারের সঙ্গে লকের যে স্টেট অফ নেচারের পার্থক্য কি ছিল? হবসের যে নেচারটা অনেক হতাশা ব্যঞ্জক ছিল, লকের তা ছিল না। লক মনে করছেন ঈশ্বর এই ন্যাচারাল লটা তৈরি করেছেন এবং সেই সময় মানুষ এই ন্যাচারাল ল দ্বারা পরিচালিত হতেন। ঈশ্বরই সর্বোচ্চ অধিপতি এবং ঈশ্বরের এই নিয়ম মানাটাই ছিল যুক্তি অনুসারে মানুষের কর্তব্য এবং মানুষ সেটা অনুধাবন করতে পারত। আর ঈশ্বর সৃষ্ট মানুষ যেহেতু প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান, সেহেতু এই প্রাকৃতিক আইন বা সাধারণ আইনের চোখে সবাই সমান। আর ওই যে রাইট টু সেলফ প্রিজার্ভেশনের কথা যেটা হবস বলেছেন, লকও সেটা বলছেন, কিন্তু লক বলছেন এটা কিন্তু চিরন্তন। কেন চিরন্তন নয়? আমি আমার নিজেকে রক্ষা করতে গিয়ে যদি আমি অন্যের অধিকারকে সম্মান না করি, তবে কি এটা চির হবে? এটা ইউনিভার্সাল হবে? তাহলে তো আমার সাজা হবে। সেই কারণে এই সাজাটা কে দেবে? একজন অধিনায়ক, যিনি মানুষের আইন ভঙ্গের অপরাধে তাকে সাজা দিতে পারবেন এবং ন্যায় বিচার করবেন। আর লক একটু আগে আমি বললাম কি স্টেট অফ নেচার, স্টেট অফ ওয়ার দুটোর কথা বলেছেন। যেখানে মানুষ প্রাকৃতিক আইনে মান্যতা দেবে সেটা স্টেট অফ নেচার, আর যেখানে মান্যতা দেবেন না, যেখানে মানুষের যুক্তি, সেটা হচ্ছে স্টেট অফ ওয়ার। মানুষ হানাহানি শুরু করে নিজেদের মধ্যে। এই অবস্থাতেই কিন্তু মানুষের সিভিল যেটা রাইট অফ সেলফ প্রিজার্ভেশন, প্রোটেকশন, সেটা হনন হয়। তখন মানুষ মনে করে আরে আমার তো একটা সিভিল সোসাইটির মধ্যে থাকা দরকার। সেই যেই সময় আদিম যুগে মানুষ কি করে একটা গ্রাম তৈরির কথা চিন্তা করেছিল, সমাজ তৈরির কথা চিন্তা করেছিল গুহা মানবের যুগ থেকে, ঠিক একইভাবে। আর হবস ও লকের মধ্যে দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য থাকলেও উভয় কিন্তু একমত যে মানুষের মধ্যে যখন এই অনুভূতিটা এলো যে আমার প্রোটেকশন বিপন্ন, তখনই কিন্তু মানুষ একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তিতে আবদ্ধ হতে স্বতঃস্ফূর্তভাবে স্বীকৃত হলো এবং এই সিভিল সোসাইটি তারা কিছুতেই বর্জন করবে না, এই প্লেজ তারা নিয়েছিল। লকের মতে জীবনের অধিকার ও নিজেকে রক্ষার অধিকার সমার্থক। আমার যদি নিজেকে রক্ষা করতে না পারি, যে কেউ তো আমার জীবনটাকে কেড়ে নেবে। বিশেষত স্বাধীনতার অধিকার, একে তিনি সামাজিক অধিকারও বলছেন।
এটাও লকের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই যদি হয় তবে আমি কৃতদাসত্বকে কি করে মানব? আমি কি করে কৃতদাস প্রথা, একজন আমার ঘরে একজন কৃতদাস রাখবো, সমাজে কি করে কৃতদাসত্ব স্বীকৃত হবে? সেই জন্যেই লক কৃতদাসত্ব প্রথাকে সমর্থন করেননি। তবে মজার কথা হলো তিনি ব্যক্তিগত সম্পত্তিকে কিন্তু সমর্থন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বলতে পারেন আপনি, সবাই যদি ঈশ্বরের সন্তান হয় তবে আবার ব্যক্তিগত সম্পত্তির প্রয়োজন কি? কিন্তু ওই যে আমি প্রথমে ইন্ট্রোডাকশনে বললাম, একজন বিরাট বড় টাটা বিড়লা, তার যা সম্পদ থাকবে আমার সেই সম্পদ থাকবে। একজন আইপিএস আইএএস অফিসারের যে সম্পদ থাকবে, তার বুদ্ধিমত্তার জোরে ডক্টরের যা থাকবে, যে সামান্য দিন মজুরি করে তার সেই সম্পদ থাকবে। কি করে সেটা হয়? এখানেই লক বলেছেন যে হ্যাঁ, সবাই ঈশ্বরের সন্তান, এবং যতদিন পর্যন্ত মানুষ তার লেবারটা না দিচ্ছে ততদিন এই যে পৃথিবীর জমি আছে তাতে সবার অধিকার রয়েছে। শুধু তাই নয়, তিনি মানুষের জীবনটাকেও নিজের সম্পত্তি বলছেন। এই যে বলছেন না যে আমার জীবনকে রক্ষার অধিকার আমার রয়েছে, আর এই দেহটাও তো আমার সম্পত্তি। যে কেউ আমার দেহটাকে আজকে হাত কেটে পা কেটে নিয়ে চলে গেল বা আমাকে ধাক্কা দিল, তাহলে আমার দেহ, সেখানে যদি একটা ইনজুরি হয় তবে কেন লোকে এখন কোর্টে যায় না? অর্থাৎ আমার ব্যক্তিগত মানে যে জীবন, আমার স্বাধীনতা খর্ব হয়েছে। সেই রকম যতদিন পর্যন্ত একটা জমি আনকালটিভেটেড রয়েছে ততদিন পর্যন্ত সবার অধিকার। কিন্তু যখনই কিছু মানুষ পরিশ্রম করে ফসল ফলাচ্ছে তখনই সেটা তার, তখন সে সেইটাকে সার দিচ্ছে, তারপরে সুন্দর করে বেডটা তৈরি করছে জমির, এবং সেটাকে চারদিক দিয়ে বেড়া দিচ্ছে যাতে কোনো পশু এসে সেটা নষ্ট না করে। তাহলে এর দ্বারা যে সম্পদ, যে ফসল তৈরি হচ্ছে, সেটা সে বিক্রি করে যে অর্থ পাচ্ছে, সেটা তো তার নিজের লেবারের, আউট অফ লেবার সে সেটা করছে, কাজে তো সেটা তার ব্যক্তিগত সম্পত্তিতে তো পরিণত হচ্ছে। কিন্তু তার ঠিক যতটুকুন দরকার, প্রয়োজনের অতিরিক্ত অর্থ বা সম্পদ সে দাবি করতে পারবে না বলে লক বলেছেন। এবং সে অন্যের কোন সম্পদকে, অর্থাৎ অন্যের জমিকে সে গ্রাস করতে পারবে না, এটাকে লেবার রেস্ট্রিকশন বলছেন। আবার লক স্পয়েলেজ রেস্ট্রিকশনের কথাও বলছেন, অর্থাৎ ব্যক্তি পরিশ্রমের দ্বারা যেটুকু প্রাপ্ত হবে সেটা সে নিজে যেটা কনজিউম করতে পারবে তার উপরেই তার অধিকার থাকবে। এবং কিছু সম্পদ অপর মানুষের কথা চিন্তা করেও সেটাকে লিভ করতে হবে, ছেড়ে দিতে হবে। এটাকে লক সাফিসিয়েন্সি রেস্ট্রিকশন বলে উল্লেখ করেছেন। অর্থাৎ আমার কাছে সাফিসিয়েন্ট আছে, অর্থাৎ এটা যেন সেই সম্রাট অশোকের যুক্তির সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন, তুমি অতিরিক্ত জমাবেও না, আবার অতিরিক্ত খরচাও করবে না। ঠিক সেই কথাটি যেন আমরা দেখতে পাচ্ছি। তবে স্টেট অফ নেচারে একটা মানি ট্রানজাকশনের কথা লক বলেছেন, এবং এই মানি ট্রানজাকশনের ফলে কি হচ্ছে, সামাজিক ব্যবধান অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছিল স্টেট অফ নেচারে, এবং তাতে মানুষের অতিরিক্ত সম্পত্তি বৃদ্ধির সুযোগ ছিল।
লকের তত্ত্ব নানাভাবে সমালোচিত হয়েছে। সমালোচকরা কি বলছেন? লকের স্টেট অফ নেচার এটা হিস্টোরিক্যাল নয়, এবং লক তার স্টেট অফ নেচার একটা খুব অপটিমিস্টিক যে পিকচার দিয়ে শুরু করেছিলেন, কিন্তু তারপর ধীরে ধীরে কিন্তু সেই স্টেট অফ ওয়ারে ফিরে গেলেন। ন্যাচারালি এটা তো অন্যায় কিছু নয়। না হলে যদি এটা অত বেশি অপটিমিস্টিক হতো, তবে কি কেন মানুষ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগোতো? মানুষ তো ওই স্টেট অফ নেচারই পড়ে থাকতো, তাহলে কোনোদিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতো না। আর এরা কি বলছেন যে লক তিনি মোটেও ফিলান্থ্রপিস্ট নন, তিনি ঈশ্বরে বিশ্বাসী নন, তিনি ঈশ্বরের নামটা কেবলমাত্র ব্যবহার করেছেন as a safe vehicle। কি ঈশ্বরের নামে ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অর্থাৎ মার্কস কি বলছেন? ধর্ম একটা আফিম সমতুল্য। এই ধর্মের সুরসুরি দিয়ে তুমি একটা গোটা জাতিকে তুমি বোবা করে রাখতে পারো, যেটা রেনেসাঁ পূর্ব, যেখানে অবাক চোখে বিশ্বনাথ যখন দেখছেন, এই বিশ্ব এবং বিশ্বনাথ সব একাকার হয়ে গেছে। একাদশীতে বিধবারা তারা নির্জলা উপবাস করতে হয় তাদের, কিন্তু সেই প্রখর রৌদ্রে সেই যে পাথরের যে সিংহ, সেখানে ওপর থেকে টপ টপ করে জল পড়ছে। তার কি এটার প্রয়োজন আছে এই জলটুকুর? কিন্তু সেই যে বিধবা মেয়েটি, সে কিন্তু জল খেতে না পেয়ে সে মূর্ছা গেছে, কারণ তাকে ওই ধর্মের আফিম খাইয়ে রাখা হয়েছে। এবং এই ধর্মের আফিম আমাদের দেশেও বহুদিন পর্যন্ত মানুষকে এইভাবে মুহ্যমান করে রেখেছিল, এবং এই মুহ্যমানতার সুযোগ নিয়েই কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের বুকে রাজত্ব করেছে। কিন্তু যখন সেই রিফর্মার্সরা এলেন, সামাজিক সংস্কারকরা, তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের সেই জ্ঞান যখন সাধারণ মানুষের মধ্যে তারা বিলিয়ে দিলেন, তখনই তাদের মধ্যে রিজনিং জাগলো, এবং সেই রিজনিং থেকেই কিন্তু তারা প্রতিবাদের ভাষা পেলেন, এবং এই প্রতিবাদী কণ্ঠস্বরই কিন্তু একদিন সেই ব্রিটিশ শক্তি তাকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করল। তাহলে মনে রাখবেন, ভগবান আছে কি নেই সেটি বড় কথা নয়, কিন্তু এটি চিরসত্য যে কংসের যেমন বিনাশ হয়েছিল, রাবণ যেমন বধ হয়েছিল, এবং রাবণ বধ করতে যেমন অকাল বোধন হয়েছিল, সেই রকম এই পৃথিবী, এই স্টেট অফ নেচারে যখন অন্ধকার বা যখন একটা স্টেট অফ ওয়ার যখন চরমে উঠেছিল, তখনই কিন্তু মানুষ তারা একটা সরকারি কাঠামোর মধ্যে যাওয়ার জন্য
অঙ্গীকারবদ্ধ হয় এবং সেই কারণেই তারা এই সোশ্যাল কন্ট্রাক্ট করেছিল। কাজেই এই রিজনিং, তাহলে এই যে লক যে ঈশ্বরের নাম ব্যবহার করেছেন, সেটা তিনি কি বলেছেন? কি বলা হচ্ছে? as a safe vehicle to give legitimacy to his reason driven ideas। তার যে আইডিয়া, তার যে তত্ত্ব, তার পেছনে অনেক যুক্তি আছে। তিনি একজন এম্পিরিসিস্ট, তিনি তার সমকালীন বাস্তবতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন এবং ঈশ্বরের নাম দিয়ে এটা একটা সেফ ভেহিকল হিসাবে ইউজ করেছেন। এবং এটা সর্বৈব, এটা সর্বজনীন, যে অত্যাচারীর অত্যাচার যখন চরমে ওঠে তখন কিন্তু তার বিনাশের পথটাও একটু একটু করে তৈরি হয়ে যায়। সেই রকম অনাচার যখন চরমে উঠেছিল তখন চারিদিকে বিশৃঙ্খলা, একটা ললেসনেস, তখনই কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার পথে মানুষ এগিয়ে গিয়েছিল। মানুষ জানতো যে আমাদের প্রত্যেককে কিছু কিছু ছাড়তে হবে, কিন্তু তবুও বৃহত্তর স্বার্থে সেটি তারা করেছিল। আমরা প্রত্যেকে যদি মেকিয়াভেলি এবং জন লক, নিকোলো মেকিয়াভেলি এবং জন লক, তাদের এই যে তত্ত্বগুলো আমরা পড়ছি, তা থেকে যদি আমরা আমাদের বাস্তব জীবনে কিছু শিক্ষা নিই, তবেই আমাদের এই আলোচনা সর্বৈবভাবে সার্থক হবে বলে আমি মনে করি। বলে আমি এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।